বা ঘটনাপুঞ্জি রীতিমতো বুমেরাং হয়ে পড়বে। এর বাইরে যে কথাগুলো হচ্ছে যে নির্বাচনটা আসলে কেমন হবে? এখানে আওয়ামী লীগের যে অনুপস্থিতি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা বৈধ এবং এটাই স্বাভাবিক। এর কারণ হলো আওয়ামী লীগ একটি পরাজিত শক্তি। তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, ক্ষমতা থেকে তাদেরকে বিদায় করা হয়েছে এবং তারা একটা বিরাট অংশ ধরা পড়েছে, আরেকটি অংশ পালিয়ে গেছে। তো কাজেই নৈতিক বলেন, আইনগত বলেন, যেকোনো বিচারে এই নির্বাচনে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া যাবে না, এটা সরকারের খুব স্ট্রং একটি বক্তব্য। অন্যদিকে দেশি এবং বিদেশি যারা সবাই স্টেক হোল্ডার, তাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী গত ১৫ বছর এই দেশ চালিয়েছেন, তারা এই দেশের 50% ম্যান পাওয়ার তাদের আছে। এত বিরাট সংখ্যক লোককে কোনো জাতীয় এবং রাষ্ট্রীয় বিষয়ে তাদেরকে বাইরে রেখে কক্ষণই কোনো শুভ ফলাফল হয় না। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যাডলফ হিটলার এবং তার যে দল নাৎসি পার্টি, এগুলোকে ব্যান করা হয়েছিল। কিন্তু পুরো যে জার্মানির পুনর্গঠন, ওয়েস্ট জার্মানি এবং পূর্ব জার্মানি, সেখানকার যে কর্মকাণ্ড, সব কর্মকাণ্ডে কিন্তু জার্মান জনগোষ্ঠীর যে অংশটি নাৎসি পার্টির সাথে জড়িত ছিল, যারা অভিযুক্ত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। যারা ভয়ে পালিয়ে অন্য দেশে চলে গেছে তাদের কথা আলাদা, কিন্তু যারা দেশে ছিলেন তাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করার, রাজনীতি করার বা নিশ্চুপ থাকার, স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। ফলে কি হলো, 1945-এ যে দুরবস্থা জার্মান জাতির হয়েছিল, সেখান থেকে ওয়েস্ট জার্মানিকে অর্থাৎ পশ্চিম জার্মানিকে ফিরে বা ঘুরে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগেনি। আর পূর্ব জার্মানি, যেটা বার্লিন ওয়ালের পতনের পর পূর্ব জার্মানি যখন পশ্চিম জার্মানির সাথে একীভূত হলো, নাও ইটস এ বিগ পাওয়ার। সারা পৃথিবীর মধ্যে এখন জার্মান অর্থনৈতিক দিক থেকে, অন্যান্য বিভিন্ন দিক থেকে মানে একটা শ্রেষ্ঠতর জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো জাতিসত্তার মধ্যে যে বিভক্তি, সেই বিভক্তি কিন্তু আমেরিকা করার চেষ্টা করেছিল। পরবর্তীতে দেখা গেল যে প্রথম মহাযুদ্ধে, তারপরে দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকা জার্মানিকে যে লোন দিয়েছিল, তো সেই লোনের কারণে মানে সেই লোনটা তারা আর ফেরত পাচ্ছিল না। তো এই কারণেই হলো কি, প্রথম মহাযুদ্ধ তারা যে সকল কঠিন নিয়মকানুন করেছিল জার্মানির জন্য, দ্বিতীয় মহাযুদ্ধের পর যে সকল কঠিন নিয়মকানুন করেছিল, সেগুলো আস্তে আস্তে তারা রিল্যাক্স করতে থাকে, যাতে করে তারা তাদের যে বিনিয়োগকৃত অর্থ সেটা দ্রুত জার্মানি থেকে তারা তুলে নিতে পারে। তো এই মুহূর্তে চিন্তা করুন যে বাংলাদেশে প্রায় $110 বিলিয়ন, আবার আমি বলছি $110 বিলিয়ন বিদেশি ঋণ। এই ঋণ বিশ্বব্যাংক দিয়েছে, IMF এর আছে, জাইকা, তারপরে IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB। এরপরে বিভিন্ন দেশ, যেমন ভারতের সরকারের ঋণ আছে, চায়নার সরকারের ঋণ আছে, চায়নার বিভিন্ন ব্যাংকের ব্যক্তিগত ঋণ আছে। এর বাইরে অলমোস্ট প্রায় $20 বিলিয়ন মতো প্রাইভেট লোন আছে। অর্থাৎ ধরুন বিভিন্ন কোম্পানি যেমন ওয়ালটন বা ধরুন বসুন্ধরা গ্রুপ, তারা বাংলাদেশ ব্যাংক থেকে লোন না নিয়ে তারা হয়তো ইংল্যান্ডের একটা ব্যাংক থেকে নিয়েছে, জার্মানির একটা ব্যাংক থেকে নিয়েছে ডলারে। তো যখন এই প্রাইভেট কোম্পানিগুলোকে লোন দিয়েছে, তখন সেই লোনের গ্যারান্টার হিসেবে বাংলাদেশ ব্যাংক, তারপর রাষ্ট্র, সংশ্লিষ্ট ব্যাংক যেমন অগ্রণী, জনতা, তারা একটা সিন্ডিকেট করে এটার একটা গ্যারান্টি দিয়েছে। এটাও কিন্তু বিদেশি ঋণ। এবং এক্ষেত্রে যদি ওয়ালটন বা বসুন্ধরা টাকা দিতে না পারে, তাহলে সরকারকে, ব্যাংকে, রাষ্ট্রকে সেই টাকা দিতে হবে। তো এরকম একটা বিশাল অঙ্কের যে ঋণ আমাদের প্রাইভেট সেক্টরে আছে, সরকারি সেক্টরে $110 বিলিয়ন, প্রাইভেট সেক্টর আমি জানি না, হয়তো 15 বা $20 বিলিয়ন আছে। সব মিলে $130 বিলিয়ন আমাদের এই দেশে যারা দেশি বিদেশি লোক বিনিয়োগ করেছে, তারা তো এই দেশে একটা শান্তি চাইবে এবং এই দেশের থেকে তাদের টাকা ফেরত তারা নিতে পারবে লাভ সহ। তো এই ব্যাপারে তো তারা তো ছাড় দেবে না। আর এই জন্যই
এই দেশের স্থিতিশীলতা, ভোট, অংশগ্রহণমূলক নির্বাচন সবকিছুর সঙ্গেই বিদেশিদের তকদির জড়িত এবং তারা ঘোষণা করার চেষ্টা করছে যে এই নির্বাচনে সকল পক্ষের অংশগ্রহণ না হলে সরকারের স্থায়ী হবে না, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না এবং তাদের টাকাও তারা ফেরত পাবে না। তো এরকম যখন একটা অবস্থা চলছে তখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন চাপের প্রেক্ষিতে বলা হচ্ছে আওয়ামী লীগকে একীভূত করা, রিহ্যাবিলিট করা, রিকনসিলিয়েট করা, তারপর তাদেরকে পুনর্বাসন করা সবই সম্ভব, কিন্তু তারা তো সরি বলছে না, তাদের মধ্যে কোনো অনুতাপ নাই, অনুশোচনা নাই। তো এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। এই যে বিতর্ক, যেটি আজ থেকে ৩-৪ মাস আগে কল্পনাই করা যেত না, আওয়ামী লীগের নামই তো উচ্চারণ করা যেত না। তো এরকম যখন চলছে, তো সেই দিক থেকে নির্বাচনের ময়দানে এক পক্ষ, বিশেষ করে সবচেয়ে বড় পক্ষ যেমন বিএনপি, তারা অভিযোগ করছে যে এখানে অতীতের মতো ভোট ম্যানিপুলেট হতে পারে, একটি পাতানো নির্বাচন হতে পারে এবং স্পষ্টই তারা জামাতের দিকে ইঙ্গিত করছে যে তারা সব পারে, তারা এই বিভিন্নভাবে তাদের যে গুপ্ত এজেন্ট বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে তারা এই একটা ভোটের যে জালিয়াতি, ফলাফলের যে জালিয়াতি তারা করতে পারে। উদাহরণ হিসেবে অতি সম্প্রতি তারা সেই যে প্রবাসী ভোটারদের ভোট সংগ্রহের জন্য যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার নিয়ে যে কেলেঙ্কারি ঘটেছে সেটাকে উপলক্ষ করে ছাত্রদল ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করছে। আমি যখন এই ভিডিও করছি ঠিক সেই সময়টিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের যাকে বলা হয় সেখানে প্রতিবাদ সভা চলছিল। অন্যদিকে জামাত, তাদের অভিযোগ হলো যে প্রশাসন এখন বিএনপির কথায় চলছে। জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে সবাই আধিক্যতা দেখাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েই গেছেন, শুধুমাত্র ঘোষণা করা বাকি, এরকম একটা মানে যাকে বলা হয় আবহাওয়া তৈরি করার জন্য সাহিত্যিক, সাংবাদিক, ভাড়াটিয়া, বুদ্ধিজীবী, মানে শেখ হাসিনার জমানাতে তো মোটামুটি একটা কোয়ালিটি ছিল এবং মানে যারা দালালি করতো তাদের একটা লজ্জা শরম ছিল, হায়া ছিল। কিন্তু এখন তারেক রহমান সাহেবকে নিয়ে যারা দালালি শুরু করেছেন এই সময়টাতে, এদের ন্যূনতম লজ্জা তো দূরের কথা, এদের শরীরে কাপড় আছে কিনা বা কাপড়ের আদৌ প্রয়োজন আছে কিনা এটাও এই বিবেকবোধ নাই। ৮০ বছরের বুড়ো, সেও যে ভাষায় দালালি করছে, ২০ বছরের ছোকরা সে একই ভাষায় দালালি করছে এবং এমন সব অদ্ভুত দালালি যেটি বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। আর এই দৃশ্য দেখে জামাতের যারা লোকজন বলছে যে এখনই এই অবস্থা, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে তখন কি হবে, তখন তো মানে তারেক রহমান সাহেব সম্পর্কে একটা ট্রু শব্দ করলে তোমরা আমাদের টুটি চেপে ধরবে, ফলে এক জালেম গেছে আরেক জালেমের শাসন আমরা কায়েম হতে দেব না। ওই যে প্রথম দিকে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করার চেষ্টা করেছিল, সেটা আগামীতে এটাকে আরও শক্তিশালী করার জন্য এই দেখবেন যে খুব দ্রুত ৩-৪ দিনের মধ্যে তার একটা প্ল্যান ফেদে বসবে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, বিশেষ করে দুটো জোট, বিএনপি একটা জোট করেছে আর জামাত একটা জোট করার চেষ্টা করেছিল। সেই জামাতের যে ১১ দলীয় জোট, সেখান থেকে শেষ মুহূর্তে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বের হয়ে গেছে। এখন জামাতের সঙ্গে আছে আরও ৯টি দল, মোট ১০ দলীয় জোট এখন একত্রে আছে। এই জোট কি শেষ পর্যন্ত টিকবে, বা এই জোট থেকে আরও কি কেউ বের হয়ে যাবে নাকি এরা শেষ পর্যন্ত টিকবে, এটা নিয়েও কিন্তু নানা রকম কথাবার্তা হচ্ছে। কিছু কালিমা দিয়ে ঢেকে দেওয়া এবং তাকে অপমান করা, রীতিমতো নিয়মিত তাকে হেনস্থা করা, তাকে এবং তার সৃষ্টিকে, তার সৃজনকে, তার বাড়িকে, এগুলোতে মদত দেয়া, এটা কি ঠিক? এটা তো ঠিক হতে পারে না। দেখেন, ১ নম্বর স্ববিরোধিতা। ২ নম্বর স্ববিরোধিতা, যেটা আমি খুব মজা পেয়েছি আপনার, যে একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম পরকে শিখাবে। উনি শেষ করছেন, বলছেন আমি শেষ করব তারেক রহমানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। কিন্তু চালাক মানুষ তো পরের লাইনটা বলে নাই, পরের লাইনে আছে অন্তরে তার বল দাও প্রাণে দাও ভকতি। ভকতি বললে তো উনার তো জায়গা নড়ে যাবে না, এই জন্য ভকতিটা আর বলে নাই, শকতি পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মনে আছে বি চৌধুরীর কথা, বদরুদ্দোজা চৌধুরীর কথা, এই রকম উনি টিভি শোতে এসে যা তা বলতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে
হিন্দুর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল তাকে যেদিন জিজ্ঞেস করা হলো যে শেষ কথা, যে আপনি একটা গান করবেন, কিন্তু উনি বলছে আমি কি গান জানি, বলছেন আপনি ভালো গান, আপনি একটা গান করবেন। উনি আমাদের অবলীলা হেমন্তের গান শুনিয়ে দিয়েছিল। তার মানেটা কি? এরা বিরোধিতাটা রাখে আমজনতার জন্য, আর নিজেরা চর্চা করে হেমন্ত রবীন্দ্রনাথ। এটাই তো প্রমাণিত হলো, তাই না? আপনি এর মধ্যে দেখেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে যেন প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আহ, আমরা দেখতে পাচ্ছি। কদিন আগে দেখলাম যে নির্বাচন কমিশনে আব্দুল আল মিন্টুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা বাকবিতণ্ডা হলো। আবার এদিকে দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে রুবিন ফারহানার সঙ্গে এখানকার একজন ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা, এবং সেটার ভিডিও আমরা দেখতে পেলাম। তো এই প্রার্থীদের যে যে অসহিষ্ণুতা আমরা দেখছি, এটা আসলে কেন হচ্ছে এরকম? দেখেন, প্রথম কথা হচ্ছে অসহিষ্ণু হবার কারণ তো প্রচুর, একটা দুইটা তো কারণ না, কারণ তো প্রচুর। এবং আরেকটা বিষয় হচ্ছে অসহিষ্ণুতাটা তো আমি তো এর আগেও এই আলোচনায় বলেছিলাম, অসহিষ্ণুতার একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরি করেছে আমাদের মব, আমাদের ছাত্র জনতা নামের উচ্ছৃঙ্খল মানুষগুলো। এখন দেখেন, প্রত্যেক কথায় দেখবেন, প্রত্যেক দিনই কোনো না কোনো রিল বা ভিডিওতে দেখবেন মারামারি হচ্ছে। মারামারি মানে কি? যার যাকে ইচ্ছা মারছে, ক্ষিপ্ত হয়ে আগুন দিচ্ছে, এই করছে। এবং আপনি যেটা রুমিন ফারানার বলছেন, তিনি কিন্তু মেজাজ হারিয়েছেন আমি দেখলাম। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, মেজাজ হারানো সেটা তার ব্যাপার, কিন্তু মেজাজ হারানোটা তার বিপক্ষে যায়নি। এটা হচ্ছে ইন্টারেস্টিং। বিপক্ষে যায়নি কেন? কারণ সাধারণ মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। এই তিতি বিরক্তির কারণে সহানুভূতি গেছে তার পক্ষে। আমি ফেসবুকে দেখলাম মানুষ সহানুভূতিশীল হয়েছে তার পক্ষে। প্রথম কারণ হচ্ছে তাকে বিএনপি নমিনেশন দেয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে উনি স্পোকেন। তৃতীয় কারণ হচ্ছে উনি কিন্তু শুরু থেকে কথা বলে যাচ্ছেন। যারা কথা বলেছে বাংলাদেশে, আপনারা যারা কথা বলেছেন, তাদের তাদের মধ্যে রুমিন ভারানা একজন। তো তাকে এরকম উঠোন বৈঠকের জন্য আপনি জরিমানা করবেন। আরো যেটা তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হচ্ছে, দেখেন, সম্মান বোধ সমাজ থেকে, ভয়, ভীতি, এবং আপনাকে কি বলবো যে মানে শ্রদ্ধাবোধ সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পথে। একজন ম্যাজিস্ট্রেটকে উনি কিভাবে শাসিয়েছেন, একজন নির্বাহীকে। উনি বলেছেন যে আই এম গিভিং ইউ লাস্ট ওয়ার্নিং, এরকম বলেছেন আঙুল তুলে, যে আপনাকে বা তোমাকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, এরপরে ওয়ার্নিংও দেবো না। এবং আপনার প্রসঙ্গক্রমে বলেছে যে যাদের কথা শুনছো তারা তো শেখ হাসিনার পায়ের কাছে বসে থাকতো। এটা বলেছে কিন্তু, হ্যাঁ। এখন আইরনি দেখেন, উনি শেখ হাসিনার কথা বলছে, আর শেখ হাসিনার দল কিন্তু বাংলাদেশে নাই, ভারতে বসে, দিল্লিতে বসে আপনার সাংবাদিক সমাবেশ করছে। আমি এটাও খুব অবাক হলাম। ধরেন যে হাসান মাহমুদকে আবার দেখলাম সামনে নিয়ে আসা হয়েছে। ব্যক্তিগতভাবে উনি আমাদের এলাকার লোক, চট্টগ্রামের মানুষ, কিন্তু উনার তো ইমেজটা ব্যবহার করা এখন আওয়ামী লীগের জন্য আমি মনে করি ঠিক হচ্ছে না। আমি কোনোভাবেই ঠিক মনে করছি না। কারণ কতগুলো বিষয় তো বুঝতে হবে। আপনাদের এই পতনের পেছনে কিছু মানুষের অবদান ছিল, থাকে না? যেমন ধরেন, ওই যে আপনি জানেন বোধহয়, যে একটা লোক জাহাজে করে যাচ্ছে, খুব ভীতু লোক। তো দেখা গেল যে একটা মহিলা জাহাজে থেকে পানিতে পড়ে গেছে, সে সাঁতার জানে না, হাবুডুবু খায়। হঠাৎ দেখা গেল এই চিকন লোকটা পড়ে গেছে ওইখানে, আমার মতো ভীতু লোকটা, এবং সাঁতরায় সাঁতরায় ওই মহিলাকে নিয়ে তীরে এসে উঠছে। তখন সবাই তারে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি মোবাইল ক্যামেরা সব খুলে গেছে, বলছে এই রিক্স আপনি কেমনে নিলেন চাচা, এই রিক্স, বাপরে বাপ, আপনি তো দেখাই দিচ্ছেন এই সেই। লোকটা চুপ করে আছে। অনেকক্ষণ পরে বলতেছে, কয় তোকে পেঁচাল থামা, আমারে ধাক্কা দিছস কে ক। ওরেও তো ধাক্কা দিয়ে ফেলাই দিছে কেউ, বুঝছেন? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, এই ঘোলা পানিতে হাসান মাহমুদকে আবার ধাক্কা দিয়ে ফেলার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের, আমি মনে করি কি, যে অনেকে বলছে যে তারা অনুশোচনা করছে না, এটা নয়। ওই মহিউদ্দিন সাহেবের ছেলে, মহিউদ্দিন চৌধুরীর ছেলে চমৎকার কথা বলেছে। বলছে আমরা ভুল স্বীকারের চাইতেও দায় স্বীকার করতে চাই। এই ধরনের যৌক্তিক কথাবার্তার ভেতর দিয়ে তাদের আসা উচিত। এবং আমি মনে করি যে এই যে বললাম যে এই নির্বাচনের কথা, নো ভোট নো ভোট একটা স্লোগান দেখেছি, মানে নৌকা নাই ভোট নাই, এইটার একটা আপনার মাঝে যা আছে, আর একটা হচ্ছে মানুষের একটা বিরক্তি ভাব আছে। সব মিলিয়ে রুমিন ফারহানা শক্তি পেয়েছেন, এবং সেই শক্তিতে তিনি গর্জে উঠেছেন। এখন এই গর্জন আসলে কি গর্জন, না বর্জন, না অর্জন, সেইটা তো বুঝতে সময় লাগবে মাসুদ ভাই। এটা ভালো বলেছেন।
এটা আর কি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, নির্বাচন উপলক্ষে কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে সরকার সরকারের যে ভূমিকাটা, তার কাছে যেন মনে হচ্ছে যে নির্বাচনটা মূল তাদের ফোকাস না। তাদের ফোকাস হচ্ছে গণভোট, এবং গণভোটের জন্য তারা প্রকাশ্যে হা ভোটের জন্য ভোট চাচ্ছে। আজকে দেখলাম যে এক পল্লী বিদ্যুৎ থেকে প্রায় 4 কোটির মতো লিফলেট ছাপিয়ে তারা নাকি বিভিন্ন জায়গায় দিচ্ছে হা ভোটের পক্ষে। সারা দেশের আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো স্থাপনায়, সরকারি স্থাপনায়, প্রাইমারি স্কুলে যাবেন, সেখানে দেখবেন বড় বড় ব্যানার লাগানো যে হা ভোটের পক্ষে ভোট দিন। তারপরে ব্যাংকে যাবেন, ব্যাংকেও লেখা হা ভোটে ভোট দিন। এই যে ব্যাপক প্রচার হচ্ছে, এই প্রচারের পিছনে তো নিশ্চয়ই অনেক ব্যয়ও হচ্ছে। তো এভাবে ব্যয় করে সরকারকে একটা ভোট দিয়ে সে ভোটের কোনো একটা পক্ষে ভোট চাইতে পারে, এটা কি ঠিক হচ্ছে? প্রথমত এটা তো পারেই না। ধরেন এই প্রতিষ্ঠানগুলি কি হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার চালাতে পারে? এবং আমার আরেকটা কথা আছে, ধরেন এই যে বলছে, আমি দেখলাম কোথায় কোথায় ইয়াং ছেলেগুলি বলেছে যে না ভোট দিলে জায়গা হবে না, না ভোট দিলে এটা ছিঁড়ে ফেলবো, ওইটা করব, সেটা করব। তাই যদি সত্য হয়, তাহলে দুটো অপশন আপনি রেখেছেন কেন? আপনি হ্যাঁ এবং না অপশন রেখেছেন কেন? আপনি তো না অপশন না রাখলেই পারতেন, বলতেন যে না এখানে কোনো অপশন চলবে না, হ্যাঁই হ্যাঁ, তোমরা সবাই হ্যাঁ দিবা, আমরা জানতে চাই কত পার্সেন্ট মানুষ হ্যাঁ বলেছো। এটাই বলতে পারছেন আপনি। আপনি হ্যাঁ এবং না রেখেছেন, আবার না দিতে গেলে তাকে ভয় দেখাচ্ছেন, তার জীবন নিয়ে অতিষ্ঠ করে ফেলবেন, তাকে মেরে ফেলবেন। এটা তো হলো না। এবং আপনি যেটা বলছেন, এগুলো কিন্তু আমরা অতীতের আমলেও দেখেছি। তাহলে লাভ কি হলো? কুমিরের মুখ থেকে বেঁচে হাঙ্গরের মুখে পড়া, এটাই লাভ? কুমিরের কুমিরের কাছ থেকে আপনি পালিয়ে এসে হাঙরের কাছে পড়লেন। এই যে বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হ্যাঁ না ভোটের পক্ষে বলছে, তারা আসলে জানে হ্যাঁ না ভোট কি? এই যে আপনার এনসিপি, তারা তো জুলাই সনদে সই করে নাই, তারা কেন হ্যাঁ এর পক্ষে বলছে? এগুলো আশ্চর্য না? এই সমীকরণগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো সবগুলো মিলে যেটা প্রমাণ করে মাসুদ ভাই, আমার যেটা মনে হয়, হ্যাঁ না বিষয় নয়, বিষয় হচ্ছে তাদের টিকে থাকা। কারণ তাদের হয়তো টিকে থাকার অস্তিত্ব মাঝে মাঝে টলটলায়মান তো হয়ে যাচ্ছে না। একটা জিনিস তো বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ জনগণ, আমি যতগুলো ডিজিটাল ফর্মে দেখি, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, যাদের আমরা প্রান্তিক মানুষ বলি, গরিব মানুষ, বা যাদের আমরা অন্তজ শ্রেণীর মানুষ বলি, তারা সবাই তিক্ত বিরক্ত হয়ে গেছে। আপনি আশ্চর্যজনক ভাবে যদি একটা কিছু পোস্ট করেন ফেসবুকে যে আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম, আপনি দেখবেন হাজার হাজার লোক আগে ভালো ছিল বলতেছে। তাহলে আগে ভালো লোকদেরকে এখন ভালো রাখতে পারে নাই, হ্যাঁ আর না দিয়ে ভালো রাখা যাবে ভাই? হ্যাঁ আর না দিয়ে তো ভালো রাখা যাবে না। কারণ এই হ্যাঁ না আলী রিয়াজের জন্য প্রযোজ্য, এবং আলী রিয়াজের যারা বাংলাদেশে বন্ধু বা দুশ্মন তাদের জন্য প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। আপনি আজকে এই অনুষ্ঠানের পরে 10টা আম জনতাকে জিজ্ঞেস করেন যে সে কিসে হ্যাঁ দিবে কিসে না দিবে। বেশি ক্যাচাল দেখলে বলবে কি ভোটই দিব না আমি। এবং আমার মনে হয় এরা চাচ্ছে এইসব ক্যাচালে ভোটই না দিক, তাদেরই এজেন্ডা বাস্তবায়িত হোক, হয়তো এটাই হতে পারে। এই যে নির্বাচনের আগ মুহূর্তে এসে আমরা এক ধরনের মানে আপনার মেরুকরণ দেখছি। মেরুকরণটা এই অর্থে, এতদিন দেখলাম যে জামাতে ইসলামের সঙ্গে ইসলাম পছন্দ অথবা ইসলাম নামধারী এরকম দলগুলো মিলে 11টা দল মিলে একটি জোট। এখন দেখছি সেখান থেকে একটা বড় অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেরিয়ে গেছে। তারা বলছে জামাতের সঙ্গে তাদের নাকি নীতিগত বিরোধ, জামাত নাকি আসলে ইসলামী দলই নয়, এরকম কথাবার্তা বলছে। তো এই নীতির বিরোধ তো জামাত নতুন করে তৈরি করেনি, জামাতের তো এটাই নীতি, সবাই জানে। এখন হঠাৎ করে তারা কখন বুঝতে পারলো, কেন বুঝতে পারলো, বুঝিয়ে আবার সরে গেল। সরে যাওয়াতে জামাতের কি লাভ হলো না ক্ষতি হলো, ইসলামী আন্দোলনের কি লাভ হলো, কার লাভ হলো? কেউ কেউ বলছেন এতে নাকি বিএনপি লাভ হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি মানে কেমন দেখছেন? দেখেন, এই প্রথম কথা হলো, যেখানে ধর্মের গন্ধ আছে সেখানে আমি কথা বললে বিপদ না? এমনিতেই তো সংখ্যালঘুরা বিপদে আছে দেশে। কিন্তু এগুলি আসলে ধর্ম টর্ম না। আপনাকে আমি বলি, এগুলি কোনো ধর্ম কিছু নাই। এগুলো এগুলো হচ্ছে ধর্মের নাম করে ভোট এবং পাওয়ার। এখন কোথাও আসন বন্টনে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো বা ধরেন তারা যা চেয়েছে তা পায়নি, এবং তারা মনে করছে যে আমি এখন এখানে, আমি সবসময় একটা কথা বলি, আপনি কি ভারত বা এরকম বড় দেশের স্পিকার হবেন না ভুটানের প্রধানমন্ত্রী হবেন? এরা ভুটানের প্রধানমন্ত্রী হতে চায়। আমি ছোট হব কিন্তু আমি প্রধানমন্ত্রী হব, আমার দল হবে, আমি নেতা হব। এরকম হাজার হাজার দল আছে না? খালি এদেরকে দোষ দিব কেন? আপনার এই যে কি নাম, সাকি, সাকি টাকি, এরা যারা আছে, এদের কোনো লোকজন আছে বাম দলগুলির? কিন্তু ওরা কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, ও একটু গণভবনে বঙ্গভবনে যায়। যাই হোক, এটা আমি শেষ করি। সেটা হচ্ছে এখানে আমি আদর্শগত কোনো বিরোধ দেখি না, এবং আদর্শগত কোনো বিরোধ নেইও।
এগুলো হচ্ছে সেপারেশন অফ ইমোশন, ইমোশনের সেপারেশন। এবং এটা স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি হয় কিন্তু। হ্যাঁ, অনেকদিন রাগ করে থাকে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ধরেন এগুলি তো আমরা পার হয়ে আসি না। এবং পরে এক সময় দেখবেন যে একটা ভালো একটা আতরের শিশি আনলে মন তো মন গলছেই, সবকিছু গলে যাবে। তো আতর দিয়েই ঠিক এটার সমাধান হয়ে যাবে। এর মধ্যে যদি বিএনপির কোনো লাভ হয়, সেটা হলো মানে আপনার কি বলবো, যে আতরেও হয়তো অন্য কোনো গন্ধ থাকতে পারে, এরকম আর কি। কিন্তু এটা ব্যাকওয়ার্ড। আতরের সমস্যা, অন্য সমস্যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমি আলোচনাটা শেষ করি। এটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। কালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে একজন নারী, সম্ভবত শোবিজের কেউ হবেন, মডেল হতে পারেন অথবা অভিনেত্রী হতে পারেন, জানি না। তো উনি বলছেন যে উনি জামাতকে ভোট দিবেন, উনি চান যে জামাত আসুক, কারণ জামাত এলে দেশটা নাকি ঠিক হবে। তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আপনি যদি জামাতকে আসতে যাচ্ছেন, জামাত আনলে তো আপনার এই যে পোশাকটা পরেছেন, এই ধরনের পোশাক আপনি পরতে পারবেন না। তিনি বলছেন পরবো না, তারপরে দেশটা ঠিক হোক। তো ওনাকে আবার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে। তিনি জবাব দিলেন, আমার জামাতই ভালো লাগে, কোনো দিক ঠিক নাই, পুরো জামাতটাই ভালো লাগে, জামাত আসলে দেশটা ঠিক হবে। তো এটা নিয়ে অনেক অনেক কথা বলছে, কিন্তু আমার যে বক্তব্যটা আপনার কাছে, এটা হলো যে আহ, এই মহিলা এই কথাগুলো বলছেন কেন? উনি কি কোনো রকম ভাবে পেইড হতে পারে, অথবা উনি কি দেশের জামাত ছাড়া অন্য অন্য দলগুলির কর্মকাণ্ড নিয়ে বিরক্ত, অথবা উনি কি জামাতের প্রতি আকৃষ্ট হওয়ার পিছনে কি, যদি জামাতের প্রতি আকৃষ্ট হতেন তাহলে তো তার জীবন আচরণেও তো ওই ধরনের কিছু একটা থাকতো, তা কিন্তু দেখা গেল না। তো এটার পিছনে কি মনস্তত্ত্ব কাজ করতে পারে বলে আপনার মনে হয়? একটা হতে পারে, ধরেন একটা হতে পারে আপনি যেটা বলেছেন যে অনেকেই বলছে এটা, যে আমরা তো একেও ভোট দিছি, ওরা আমল দেখছি, এরা আমল দেখছি, এবার একটু জামাতের আমল দেখি। এই সরলীকরণে তো আর রাজনীতি চলে না, দেশ চলে না। কিন্তু মানুষের আবেগ তো হতে পারে এরকম। আরেকটা হতে পারে ভীতি থেকে বলছে, ভয় থেকে বলছে। কারণ এখন তো ভয়ের একটা জায়গা আছে, তাই না? এটা বলে সে হুম। নিরাপদ থাকছে। কারণ আপনি যেখানে বলছেন সেখানেই আমি এর গন্ধ পাচ্ছি। উনি যদি সত্যিকার অর্থে ওই আদর্শে বিশ্বাস করতেন, উনার পোশাক থেকে আরম্ভ করে আপনি যেগুলো বলছেন এগুলো তো পরিবর্তিত হয়ে যাওয়ার কথা, তাই না? সেটা পরিবর্তন না করে উনি যখন এভাবে বলছেন, তার মানে উনার ভেতরে একটা ভয় আছে। ভয়টাকে কাভার করার জন্য আপনার উনি এই ধরনের কথা বলে জামাতকে প্রশংসা করছে। এখন ধরেন বিপদে পড়লে যার 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 প্রাণ বাঁচানোর জন্য জামাতের কথা বলতে হলে বলবে না। কিন্তু এটাতে সত্যতা যদি থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা কারণেই সত্যতা আছে। একটা হচ্ছে ভীতি, মানে আগের আমলগুলোর ভীতি, আগের আমলগুলোর যে দুর্ব্যবস্থা বা অব্যবস্থা, এগুলোর জন্য। আর একটা হতে পারে আপনার, যে আমাদের, আমি আগেও বলেছিলাম, আমাদের বিপুল মনোজগতের একটা পরিবর্তন বাংলাদেশে ঘটেছে। কারণ কোনো বিষয়ে পরিষ্কার ধারণা নেই। যেমন ধরেন ইরানে যেটা হচ্ছে, মেয়েরা কেন প্রতিবাদ করছে বা মেয়েরা কেন রুখে দাঁড়িয়েছে, এটা সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই আমাদের দেশে। আমি দুঃখজনক ভাবে বলছি, স্বচ্ছ ধারণাটা দেয়া যায় না, দেয়া হয়ও না। আরেকটা হচ্ছে আপনার, আমাদেরকে বুঝতে শিখিয়েছে, কাঁদতে শিখিয়েছে। আমরা অনুভব করব, কাঁদবো, বেদনা, আনন্দ সবকিছু ধর্মীয় ভিত্তিতে, অন্য ধর্মের জন্য আমরা করব না। এইটা যখন একটা ফেনোমেনা হয়ে দাঁড়ায়, এটা যখন একটা অভ্যাসে পরিণত হয়, তখন এই ধরনের হয়তো মানে আমার মনে হয় যে খুব একটা আশ্চর্যের কিছু আমি দেখি না। আমি আলোচনাটা শেষ করতে চাই এই যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হলো আপনি দেখবেন যে ভারতের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক এখন একদম তলানিতে চলে গিয়েছে। ভারত একদিকে আমাদেরকে নানাভাবে অভিযুক্ত করছে যে আমাদের এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, কিন্তু আমরা বরাবরের মতো সেগুলোকে মোটামুটি অস্বীকার করে যাচ্ছি। যখন তারা দু একটা ঘটনার কথা উল্লেখ করছে, আমরা বলছি হ্যাঁ ওটা তো আমরা বিচার করছি, আমরা তো ওখানে 10 জনকে 12 জনকে অ্যারেস্ট করেছি, এগুলো বলছি। কিন্তু এই অ্যারেস্ট করাই কি সমাধান, নাকি সে ধরনের ঘটনা ঘটতে না দেওয়াটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? আপনার কি মনে হয় এই ঘটনাগুলো আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আসলে দেখেন, এটা তো মানে সম্পর্ক যে তলানিতে চলে গেছে এটা তো বোঝাই যাচ্ছে। এবং এটা তো একতরফা নয়, উভয় তরফের নানা ধরনের ভুল বোঝাবুঝি, ভ্রান্তি এবং সমর্থন অসমর্থন মিলে এটা তৈরি হয়েছে না। ভারত শেখ হাসিনা সরকারকে সমর্থন করছে, কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি কি, যে আমাদের দেশের নিরীহ যারা প্রগতিশীল মানুষ এবং সংখ্যালঘুদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ আপনি দেখবেন যে
এটাকে দুইভাবে আমি দেখতে পারি, একটা হচ্ছে ক্লিনজিং আর একটা হচ্ছে ভয় দেখানো। যে কোনো কারণেই হোক সংখ্যালঘুদের এখন আর কোনো, এখন ভারত বিরোধিতা মাস্টার জেনারেল কিউএমজি হিসেবে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই রদবদল প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে করা হচ্ছে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমান্ড কাঠামোয় এ পরিবর্তনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মধ্যে আলোচনা চলছে, এই নিয়োগগুলোকে কেবল পেশাগত বিবেচনায় হচ্ছে নাকি এর পেছনে আদর্শিক বা ভূ রাজনৈতিক পছন্দ কাজ করছে। সেনাবাহিনীর ভেতরে কামরুল হাসান ও ফয়জুর রহমান, এই দুই কর্মকর্তা আদর্শিকভাবে জামাতে ইসলামী ও পাকিস্তান কেন্দ্রিক মতাদর্শের অফিসার হিসেবে পরিচিত। এস এম কামরুল হাসান 2025-এর জানুয়ারিতে পাকিস্তান ভিজিটও করেছেন, বর্তমান যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে আছেন, এবং ফয়জুর রহমান তিনিও পাকিস্তানপন্থী। সোজা কথা, এই যে মিজানুর রহমান শামীম এবং শাহিনুল হক, এই দুজন বলা যায় যে মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দুই সেনা কর্মকর্তা ছিলেন, তাদেরকেও বিদায় করা হচ্ছে। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জামাতপন্থী হিসেবে, বেশিরভাগ মানুষের মত তিনিও জামাতপন্থী হিসেবেই পরিচিত, এবং তিনিও কিন্তু এই বছরই আগামী 15 সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। অবসরে যাবার কারণ হচ্ছে সেনাপ্রধান পদটির মেয়াদ হচ্ছে 3 বছর। সেনাপ্রধান নিয়োগ বা এই বাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান বাহিনীর একটা আইন আছে, 2018 সালের সংশোধিত আইন অনুযায়ী 3 বছর মেয়াদ, অথবা যদি সেই ব্যক্তির বয়স 60 বছর হয়ে যায় তাহলে তিনি অবসরে যাবেন। জেনারেল ওয়াকারুজ্জামান গ্রিনল্যান্ড অধিগ্রহণ আমেরিকাকে সমর্থন না করা ইতিমধ্যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের ওপরে 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। এখানে শেষ নয়, ভবিষ্যতে শুল্ক 25% অঙ্কও ছুঁতে পারে, এমন প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি। আর এ ব্যাপারে এবার সরাসরি আমেরিকার বিরুদ্ধে মুখ খুলেছেন ইউরোপিয়ান একাধিক দেশের নেতারা। ট্রাম্পের এহানো শুল্ক আরোপের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আবার কার্যত কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার কথা, শুল্কের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা চাপের মুখে মাথা নত স্বীকার করব না। ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও। তার বার্তা, ইউরোপের জন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছি, যা পদক্ষেপ করার আমরা নরওয়ে, ব্রিটেনের সঙ্গে মিলিতভাবেই করব। কোনো দেশের ওপরে অকারণ শুল্ক চাপিয়ে কোনো লাভ হয় না, এমনটাই বলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রিরো ওরপো। ট্রাম্পের প্রতি পরামর্শ, বন্ধু দেশগুলির মধ্যেকার সমস্যা আলোচনার মধ্যে মিটিয়ে ফেলা যায়। ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের বিদেশমন্ত্রী হেলেন ম্যাকার্টি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে আজ ইউরোপিয়ান ইউনিয়নের 8টি দেশের তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের প্রতি সংহতির বার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মরু অঞ্চলে তথা গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে এদিনের যৌথ বিবৃতি। ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছেন সে দেশের বাসিন্দারাও। মুখে বরফে মোড়া অঞ্চলে ঐতিহ্যবাহী গান হাতে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় লেখা সুবিশাল পোস্টার। ঠিক এভাবেই শনিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকের কেন্দ্রস্থল থেকে শুরু হয়েছিল মিছিল, যা পৌঁছায় শহরে অবস্থিত আমেরিকান কনসুলেটের দিকে। একদিকে মেরু অঞ্চলে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, অন্যদিকে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের ওপর দ্রুত আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা। সম্প্রতি ভেনেজুয়েলায় রাজধানী কারকাসে বিশেষ অভিযান চালিয়ে সে দেশের
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে গ্রিনল্যান্ড নিয়ে আসার সাফল্য মিলতেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের ক্ষেত্রে কার্যত আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এসবের মধ্যেও গ্রিনল্যান্ডের পার্লামেন্টের এক প্রাক্তন সদস্য তথা তিনি মার্সিটেনের আশা ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসবে। তার কথায় তারা মানে আমেরিকা এক সময় তাদের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল, আর আজ তারা সরাসরি হুমকি দিচ্ছে শত্রুর মতো। তাহলে বুঝতে পারছেন, এখানে শুধু যেটা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে 21টা দেশের সদস্য খুব শিগগিরই এই ফেব্রুয়ারিতে আমাদের দেশে এসে পৌঁছাচ্ছে মোদির সঙ্গে দেখা করার জন্য। এই অবস্থায় আপনি সারা বিশ্বের মানুষকে, আমি বলেছি না বাঘের মুখে রক্ত লেগে গেছে, বাঘ এখন মাংসাশী হয়ে গেছে, এখন মানুষ শিকার করে বেড়াচ্ছে। তা এখন এই মাদুরোকে তুলে আনার পর এখন যে ব্যাপারটা হয়েছে তাকে আরো কিছু করে দেখাতে হবে। যদি কিছু করে না দেখাতে পারে তাহলে পারে তার সিংহাসন যাবে। হাতে রয়েছে 8 মাস, অতএব সফট যে জায়গাগুলো আছে সেগুলোকে ধরে মারো, যেমন কিউবাকে ধরে মারো, গ্রিনল্যান্ডকে ধরে মারো। গ্রিনল্যান্ড পারবে না স্বভাবতই, মানে একটা ছোট ছোট দেশ, ইউরোপিয়ান দেশগুলো ছোট ছোট, তারা সম্মিলিত বাহিনী যদি নিয়ে গিয়ে এক্সারসাইজও করে, এখন শুরু করেছে, সেখানেও তারা পারবে না, একটা অসম যুদ্ধ হবে। তাই তারা এবার ভারতের দিকে পা বাড়াবে। এবার নিজেরা ঠিক করেছে এক এক হয়ে আমরা প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদে কাজ হবে না। তিনি যে ইরানে এই যে রেজিম চেঞ্জ করছেন, ইরানে জোর ধাক্কা খাবেন রেজিম চেঞ্জে, আমি বলে দিলাম। এখানে রাশিয়া, চীন এবং ভারত তিনজনেই কিন্তু ইরানের পাশে দাঁড়াবে, সরাসরি ভারত কিন্তু পাশে দাঁড়াবে। সেক্ষেত্রে এই যে একটা পিস একটা এগ্রিমেন্ট করেছে, এখানে দেখুন পিস বোর্ডে মোদিকে চেয়ে চিঠি ট্রাম্পের, পিস বোর্ডে। এই যে আপনার ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেখানে একটা পিস বোর্ড তৈরি করা হচ্ছে, সেখানে মোদিকে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তা ডোনাল্ড ট্রাম্প চাইলেই তো আর মোদি যাবেন না। মোদি কেন যেতে যাবেন? তুমি আমার পেছনে লম্বা লম্বা একেবারে ঠেলছো, আর আমি তোমার পিস এতে বোর্ডে আমি যাব, আর সেখানে আবার রেখেছো কি উল্টো দিকে শাহবাজ শরীফকে, যে একটা চূড়ান্ত সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রের প্রধান। তা চূড়ান্ত সন্ত্রাসবাদী রাষ্ট্রের প্রধান যেখানে যে টেবিলে উপস্থিত থাকবে, ভারত সেই টেবিলে তো যাবেই না। এটা কে ওনাকে বোঝাবে? ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বসে আছেন, পৃথিবীর সবার সঙ্গে পাঙ্গা ওনার, উনি এবার টিকবেন কি করে? গ্রিনল্যান্ডে করলে পরে সারা পৃথিবী থেকে একটা ব্যাপক প্রতিক্রিয়া আসবে এবং আমেরিকাকে এক ঘরে করে দেবে, আপনারা সবাই দেখে নেবেন। আমি একটা কথা অনেকদিন আগে বলেছিলাম যে ভারত যেমন সারা পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না, আমেরিকাও কিন্তু সারা পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না। আমেরিকার ভেতরের অবস্থা খুব খারাপ, ব্যাপক হারে লে অফ হচ্ছে, এবং শুধু যে বাংলাদেশিরা ফিরে আসছে তা নয়, দলে দলে ভারতবাসীও কিন্তু ফিরছে, কারণ এই লে অফের জন্য। আর যারা ওখানে বাড়ি করেছেন তাদের অবস্থা তো আরো খারাপ, কারণ বাড়ির ট্যাক্সে যা ইনকাম আছে সারা বছরে তার 50% নানান ধরনের ট্যাক্সে চলে যায়। যেমন আপনার বাড়ির ট্যাক্স আছে, বিদ্যুতের বিল আছে, গ্যাস রয়েছে, টেলিফোন কানেকশন রয়েছে, ইন্টারনেট রয়েছে, আরো সমস্ত যে সমস্ত রাস্তাঘাটের জন্য যে ট্যাক্স কাটা হয় সেই ট্যাক্স রয়েছে। এই সমস্ত আয়কর টায়কর সমস্ত মিলিয়ে প্রায় 50%। আপনি যদি 10 লক্ষ টাকা যদি রোজগার করেন, মানে আপনার দেশের হিসেবে, তার মধ্যে 5 লক্ষ টাকা ট্যাক্সে চলে যাবে। এরপরে হচ্ছে চরম মূল্য বৃদ্ধি। এই অবস্থায় ট্রাম্প যা করছেন তাতে নিজের সর্বনাশ নিজে ডেকে আনছেন। উনি তো ইমপিচমেন্ট এড়াতে পারবেন না, মালিককে সোজা রাস্তা ধরিয়ে দেওয়া হবে, সোজা একটা হোয়াইট হাউসের গেটের রাস্তা ধরিয়ে দেওয়া হবে। ভারত এবং পৃথিবী শুধু অপেক্ষা করছে এই 8টা মাস কি করে কাটানো যায়, কোন রকমে হেলদোল করে 8টা মাস কাটিয়ে দাও।
তারপর দেখা যাবে। যে আসবে সে নিশ্চয়ই এইরকম হবে না। আর মানে প্রেসিডেন্ট হিসেবে সে তো থাকবে, কিন্তু লেম ডাক হয়ে যাবে। বাকিটা করবে সমস্ত কংগ্রেস করবে। মানে ট্রাম্প থাকবেন, কিন্তু ট্রাম্পের কোনো ক্ষমতা থাকবে না। ইমপিচ হয়ে গেলে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা থাকে না। প্রেসিডেন্ট ওই মানে তার পদে থাকবে, বাকি সমস্ত কিছু